বিগড়ে গিয়েছিল। ওর শুদ্ধ বাতাস আর একাকী পরিবেশের প্রয়োজন ছিল। ছেলের সিদ্ধান্তে তুরাগের আব্বু আম্মু সম্মতি দিয়েছেন, কারণ ছেলে মেয়ের খুশিতে ওনারা খুশি। যদিও তুরাগ তুয়াকে যেতে বলেছিল, তুয়ার পরীক্ষা, প্রত্যয় হসপিটাল, আবার ইচ্ছেকে নিয়ে ওর ব্যস্ত সময় যাচ্ছে, তাই তুয়া তিন্নিকে নিয়ে ঘুরে আসতে বলেছে। বিকেলে প্রত্যয় ওটি থেকে বের হয়ে ওর চেম্বারে যাচ্ছিল, তখন শায়ান ওকে ফোন দিয়ে জানালো মাহিম এখন লকআপে। সে একটা গ্রামে গা ঢাকা দিয়েছিল। মাহিমকে ধরে শায়ান নাকি ইচ্ছে মতো মেরেছে। মাহিমের বউ লকআপে আর ওদের বাচ্চাটা পুলিশ কাস্টডিতে। প্রত্যয় শায়ানকে রাশেদের কথা জানালো। শায়ান ওর মন্ত্রী মামার সাহায্যে ইতালিতে রাশেদের খোঁজে ফোর্স পাঠালো, সাথে গুপ্তচরও পাঠালো। এরা এক একটা নর্দমার কীটের থেকেও জঘন্য। এরা বাইরে থাকা মানে কারো প্রাণনাশ। প্রত্যয়ের কথা, পাওয়ার এবং প্রমাণের ভিডিওতে শায়ান শক্ত হাতে কেসটা ধরল। গুটি গুটি পায়ে সময় দিন দিন এগিয়ে যাচ্ছে। চাঁদতোয়ার 4টে পরীক্ষা হয়ে গেছে। দুজনের মোটামুটি ভালোই পরীক্ষা দিচ্ছে। ইচ্ছে এই কয়েকদিনে 2-1বার ওর আব্বু আম্মুর জন্য কেঁদেছে। ইচ্ছে খুব কাঁদলে ওর আব্বু আম্মুর কবর দেখিয়ে আনা হয়। ইচ্ছে এখন জানে ওর আব্বু আম্মু অসুস্থ, তাই ওনারা আল্লাহর কাছে গেছে। আল্লাহ ওর আব্বু আম্মুকে খুব ভালোবাসে। ছোট্ট অবুঝ বাচ্চাটা তাই বিশ্বাস করেছে। সে প্রত্যয় প্রিয়মের সাথে গিয়ে আব্বু আম্মুর কবরে দোয়া করে আসে। কবরে পাতা বা ময়লা পড়লে পরিষ্কার করে, আর বাসায় ফেরার আগে কবরে আলতো করে হাত বুলিয়ে বলে, দুমা আব্বু দুমা আম্মু, আল্লাহ তোমাদের অনেক ভালোবাসে। তোমরা মন খারাপ করবা না, আমি আদর করছি, তোমরা ঘুমাও। প্রত্যয় প্রিয়ম ইচ্ছেকে নিয়ে গেলেই কবর জিয়ারত করে আসে। এখন যত দিন যাচ্ছে ইচ্ছে প্রত্যয়দের আপন করে নিচ্ছে। ইচ্ছে এখন ওর মন মতো প্রত্যয় প্রিয়মের কাছে ঘুমায়। ওর জন্য সব রুম উন্মুক্ত করা। প্রিয়ম কয়েক মাস আগে গানের সঙ্গে মডেলিং শো এর অফার পেয়েছে। প্রথমে সে না বললেও পরে প্রত্যয়ের কথাতে রাজি হয়েছে। আজকে প্রিয়মের মডেলিং শো এর ডেট, তাই সকালে রেডি হয়ে সে সেখানে যাচ্ছিল। ইচ্ছে জেদ ধরায় ইচ্ছেকেও প্রিয়মের সঙ্গে নিল, আর প্রত্যয় গেল হসপিটালে। সে দুপুরে আসবে না এটাও জানালো। চাঁদতুয়া প্রত্যয়ের আম্মুর সঙ্গে টুকটাক কাজ করছে, আবার একটু করে পড়ছে। প্রত্যয়ের আম্মু নিষেধ করলেও শুনছে না। দুপুরে ইচ্ছে প্রিয়ম ফিরল না, বরং ফোন করে জানালো ফিরতে রাত হবে। তাই প্রত্যয়ের আব্বু আম্মু সহ সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। সন্ধ্যার পরে ইচ্ছেরা ফিরল। সারাদিন দুষ্টামি করে রাতে খেয়ে ইচ্ছে প্রিয়মের বুকে শুয়ে ঘুমিয়ে গেছে। প্রিয়মও আলতো করে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাসার সবার প্রাণ এখন ছোট্ট ইচ্ছে। ওর খিলখিল করা হাসি, দুষ্টমি, অভিমান দিয়ে বাসাটাকে মাতিয়ে রাখে। রাতে প্রত্যয়ের আব্বু আম্মু ওনারা বেলকনিতে বসে আছেন। স্বামীকে চিন্তিত দেখে প্রত্যয়ের আম্মু ওনার পাশে বসে বললেন, কিছু হয়েছে তোমার? দেখে চিন্তিত মনে হচ্ছে। প্রত্যয়ের আব্বু চিন্তিত হয়ে বললেন, আমার 2 ছেলেকে ইচ্ছে খুব ভালোবাসে, তাই বলে ওদের রুমে রোজ ইচ্ছেকে রাখা ঠিক হবে না। ছেলেরা বিয়ে করেছে, তাদের প্রাইভেসি থাকা দরকার। আর ইচ্ছেও বড় হচ্ছে। চাঁদতুয়া আজ কিছু না বলছে না, কাল বলবে না, এর গ্যারান্টি কি? চাঁদ প্রিয়মের সম্পর্ক কেমন আমরা সবাই জানি। এখন ওদের সঙ্গে ইচ্ছে থাকা মানে, আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? শুধু ইচ্ছে নয়, আমাদের সবারই ভাবা উচিত। প্রত্যয়ের আম্মু স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, এতটুকু বাচ্চা বোর্ডিং এ থাকতে পারবে? আর তোমার ছেলেরা কি রাজি হবে? প্রত্যয়ের আব্বু কিছুক্ষণ থম মেরে বললেন, সবার জন্য যেটা ভালো হবে আমি তাই করব। আর আমার কথা শুনে ছেলেরা বাধ্য। তখন রাত 1:22। চাঁদ তখন টেবিলে বসে এক মনে পড়ছিল। প্রিয়ম ইচ্ছেকে ওর আব্বুর রুমে দেখে চাঁদকে উঠিয়ে সজোরে বিছানায় ধাক্কা দিল। আচানক এমন করাতে চাঁদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। প্রিয়মের এমন ব্যবহারের কারণ চাঁদের অজানা। চাঁদ কিছু বলার আগে প্রিয়ম ওর শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে বলল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার খুব শক্ত, তাই না? আমার ছোঁয়া শরীরের মাখার বদ্ধ ইচ্ছে তোর, হ্যাঁ? ওকে ওকে, আজকে আমি তোর শখ পূরণ করব।
পরের দিন সকালে চাঁদ গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। ওর মাথায় ভেজা টাওয়াল পেঁচানো। চাঁদ একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর প্রতিচ্ছবির দিকে। ওর গলায়, কাঁধের, গালে কিছু দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদ ঘাড় ঘুরিয়ে একবার প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম উবুর হয়ে বেঘরে ঘুমাচ্ছে। ওকে দেখলে কেউ বলবে না সে এতটা জেদি। কালকে রাতে প্রিয়ম জেদের বসে চাঁদকে কাছে টানলেও হিংস্রতা দেখাতে পারেনি, বরং আলতো স্পর্শে চাঁদকে আপন করে নিয়েছে। কালকের কথা ভেবে চাঁদ লাজুক হেসে বেলকনিতে গেল। ওর ভেজা চুলের টাওয়াল খুলে বেলকনির রশিতে মেলে দিল। হঠাৎ চাঁদের চোখ আটকে গেল প্রত্যয়ের বেলকনিতে। তুও বেলকনিতে দাঁড়িয়ে ওর ভেজা চুল মুছছিল। ওদের দুজনের দিকে চোখ পড়াতে দুজনই লজ্জা পেয়ে দৌড়ে রুমে ঢুকে গেল। চাঁদ দৌড়ে এসে প্রিয়মের পাশে বসলো। তারপর প্রিয়মকে এক আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বলল, এই শোনেন না, আমার না খুব লজ্জা পাচ্ছে। প্রিয়ম বিরক্ত হয়ে একবার তাকিয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল। চাঁদ তো বসে থাকার পাত্রী নয়। সে পুনরায় প্রিয়মকে খুঁচিয়ে বলল, উফ, শোনেন না, আমাকে দেখেন না। প্রিয়ম এবার রেখে দাঁতের দাঁত চেপে ধমকে বলল, আর একটা টু শব্দ করলে থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো। যাও গিয়ে পড়তে বসো। চাঁদ মুখ ভেঙচি দিয়ে গিয়ে পড়তে বসলো। এদিকে তুয়া লজ্জা পেয়ে দূরে দাঁড়িয়ে প্রত্যয়কে ডাকছে। প্রত্যয় আর একটু করে ঘুমিয়ে যাচ্ছে। কালকে রাত 2টোর সময় সে বাসায় ফিরেছে আর ঘুমিয়েছে ফজরের আজানের একটু আগে। তুয়া এবার বিরক্ত হয়ে কোমরে 2 হাত রেখে বলল, এই তুমি কি উঠবা? আমি কিন্তু মারাত্মক রেগে যাচ্ছি। প্রত্যয় আবারও আর একটু শোনাবো প্লিজ বলে চোখ বন্ধ করে নিল। তুয়া রেগে আঙুল তুলে বলল, আরেকটু করে কার্য সিদ্ধি করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন মানে এখনই উঠবা তুমি। কথাটা শুনে প্রত্যয়ের চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো। সে এতক্ষণ ইচ্ছে করে তুয়াকে রাগাচ্ছিল। প্রত্যয় উঠে বসে বাঁকা হেসে বলল, বরকে কাছে থেকে মৃদু সুরে ডাকতে হয়, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুয়া বই হাতে নিতে নিতে বলল, দূরে দাঁড়িয়ে রাখলে কি হতো? পা ভয়। তা এটা কোন বইয়ের উক্তি শুনি? এটা জালের বইয়ের জাল উক্তি। প্রত্যয়ের কথা শুনে তুয়া হাসলো। তারপর বই নিয়ে প্রত্যয়ের বুকে হেলান দিয়ে বসে পড়তে লাগলো। আজকে ওর পরীক্ষা আছে। প্রত্যয় বই নিয়ে কয়েকটা অধ্যায় পড়া ভালো করে দেখে নিতে বলল। সকালে যথাসময়ে সবাই নাস্তা সেরে নিল। হাস্যকর ব্যাপার, চাঁদ তুয়া দুজনের থেকে পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র সকালের ঘটনার জন্য। কালকে প্রিয়মের মডেলিং শো দেখতে গিয়ে ইচ্ছে একটা অফার পেয়েছে। ওই শো এর মালিক ইচ্ছেকে দেখে এই অফারটা দিয়েছেন। উনি ইচ্ছের মতো গুলুমুলু কিউট একটা বাচ্চাকে খুঁজছিল বাচ্চাদের ড্রেস নিয়ে বিজ্ঞাপন এবং ম্যাগাজিনে দেওয়ার জন্য। কালকে উনি ইচ্ছেকে বিভিন্ন ড্রেস স্টাইলও দিয়েছেন। ইচ্ছে তো নতুন নতুন ড্রেস পরে খুশিতে হেলে দুলে হাঁটছিল। এই ব্যাপারটা ওর কাছে বেশ লেগেছে। ইচ্ছের খুশি দেখে প্রিয়ম প্রত্যয়কে বলে অফারটা রাজি হয়েছে। তবে প্রিয়ম এটাও বলেছে ইচ্ছে প্রিয়ম ছাড়া কারোর সঙ্গে শো করবে না। ওনারাও তাও রাজি হয়েছেন। এই বয়সে পাকাপোক্ত স্থান গড়তে পারলে তো মন্দ হয় না। আর এই অফারটাও তুচ্ছ করার মতো নয়। ইচ্ছের বাবা মা তো নেই, কিন্তু ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আর সেটা প্রত্যয় আর প্রিয়ম গড়ে দিবে। আজ ইচ্ছে শো আছে। প্রিয়ম আর ইচ্ছে রেডি হয়ে সবার থেকে দোয়া নিল। প্রত্যয় ইচ্ছের কপালে আদর দিয়ে বলল, সাবধানে যেও রাজকন্যা, দোয়া রইল, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ইচ্ছে প্রত্যয়ের এত কঠিন কথা বুঝতে পারল না। তাই সে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে বলল, পুতুই আমার জন্য কানাচুর, দই, চকলেট, আইসক্রিম আর দোলেমন কেক আনবা। প্রত্যয় হেসে বলছে, জি অবশ্যই, সন্ধ্যায় সব পেয়ে যাবেন। ইচ্ছে ইয়াহু বলে খুশিতে প্রত্যয়ের গালে আদর দিল। চাঁদ তখন দাঁত বের করে হেসে বলল, ভাইয়া, আমার জন্য ছানার মিষ্টি আনবেন প্লিজ। তুয়াও এবার একে সুরে বলল, হুম, অনেক দিন রসমালাই খাওয়া হয় না, কেউ আনলে আমি কিন্তু না করবো না। প্রত্যয় এবার ওর আম্মুর দিকে তাকালো। ওর আম্মু হেসে বললেন,
আমার জন্য একটা মিষ্টি পান আনলেই হবে আব্বু। প্রত্যয় হেসে আচ্ছা বলে চাঁদ তুয়াকে নিয়ে বেরিয়ে গেল। ওদের দুজনকে নামিয়ে দিয়ে সে হসপিটালে যাবে, আর ইচ্ছের প্রিয়ম বাইকে চলল ওদের গন্তব্যে। ইলা ওর রুমে শুয়ে শুয়ে কাঁদছে। ওর ডাক্তার বফ ওর সঙ্গে ব্রেকআপ করে থাইল্যান্ডে চলে গেছে। এতটুকুতে ওর কিছু যায় আসতো না যদি না সেই ডক্টর ওর ভিডিও বানিয়ে তার বন্ধুর কাছে সেন্ড করত। ফলস্বরূপ ডক্টরের বন্ধু রিক ওকে ব্ল্যাকমেল করে ওর সঙ্গে ঘনিষ্ঠ হতে বলেছে। ইলা এখন না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। রিক পরশুদিন ইলাকে ওর ফ্ল্যাটে যেতে বলেছিল, না গেলে নোংরা ভাষায় থ্রেট দিয়েছিল। কালকে ইলা সেখানে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণ করে রিক এবং তার বন্ধুরা। ইলার অবস্থা করুণ হওয়াতে হসপিটালে চিকিৎসা নিয়ে সে আজ বাসায় ফিরেছে। সুস্থ হয়ে ওকে আবার রিকের কাছে যেতে হবে। রিক কিছুদিন আগে ফোন করে কথা জানিয়েছে, এজন্য ইলা বালিশে মুখ গুজে কাঁদছে। এই মুহূর্তে ওর তুরাগের কথা খুব মনে পড়ছে। তুরাগ ওকে বাঁচাতে পারবে ভেবে ইলা তুরাগকে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ পেল। ইলা আর পথ না পেয়ে অশ্রু ঝরাতে লাগলো। ওর ভুলের মাসুল এখন ওকেই দিতে হবে। অন্যায়ের শাস্তি ঠিকই পাওয়া যায়, শুধু দুদিন আগে আর পরে। ইলার সঙ্গেও তার ব্যতিক্রম হলো না। ইতালিতে পুলিশ ফোর্স ভিন্ন ভিন্ন পন্থায় রাশেদকে খুঁজছে। রাশেদের বেশ কয়েকটা চক্র আছে, এটাও গোপন তথ্যে জানা গেছে। শান সতর্কতার সাথে রাশেদের খোঁজ চালাচ্ছে। আর মাহিমের এখন অবস্থা করুন, ওকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথমে মুখ না খুললেও মারের চোটে সব বলতে বাধ্য হয়েছে। মাহিমের বলা তথ্য অনুযায়ী রাশেদের 2টো চক্র ধরা পড়েছে। সাথে গুপ্তচররা প্রতিনিয়ত শানকে ইতালির সব খবরাখবর জানাচ্ছে। চাঁদ পরীক্ষার হলে বসে কলম কামড়াচ্ছে। সে একটা বাদে সব প্রশ্নের উত্তর লিখেছে। প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতে ওর চোখ গেল বট গাছের ডালে। একটা বুলবুলি পাখি আরেকটা পাখির মুখে খাবার দিচ্ছে। এটা দেখে তাৎক্ষণিক চাঁদের প্রিয়মের কথা মনে পড়ল। আর কালকে প্রিয়মের ব্যবহারের জন্য চাঁদও দায়ী ছিল। গত রাতে প্রত্যয়ের আম্মু ইচ্ছেকে নিতে এসেছিল। প্রিয়ম ওর আম্মুকে না বলেছিল। প্রত্যয়ের আম্মু জোর করে চাঁদকে বলেছিল, আম্মু যখন চাচ্ছে দিয়ে দেন, আপনার কাছে তো সারা দিনই থাকে। প্রত্যয়ের আম্মু প্রিয়মের সঙ্গে না পেরে ততক্ষণে চলে গেছে। একটু পরে তুয়া ওদের রুমে নক করে ইচ্ছেকে চাচ্ছিল। প্রিয়মও তুয়াকে না করলো। তুয়া তখন চাঁদকে বিড়বিড় করে বলল, প্রত্যয় রাতে ফিরে ইচ্ছের কথা জিজ্ঞেস করে, আর ইচ্ছে প্রায় এই রুমেই থাকে। সেই সাথে তোমাদের প্রাইভেসি বলে একটা কথা আছে, তাই বলছি চাঁদ ইচ্ছেকে আমার কাছে এনে দাও। চাঁদ কথাটা শুনে তার ছেলের হাসি হেসে বলল, আমাদের প্রাইভেসির আর প্রয়োজন হবে না। তুয়া তখন প্রিয়মের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, এমন চাউনি যেন প্রিয়মকে ভৎস করে দিবে। এদিকে চাঁদের কথা শুনে প্রিয়ম রেগে গেছে। 4 দেয়ালের কথা সে কেন অন্যদের জানাবে? আর এসব বলারই বা কি দরকার? মূলত এ কারণে প্রিয়ম খুব রেগে গিয়েছিল। চাঁদ যাতে আর আঙুল তুলতে না পারে, এজন্য প্রিয়ম ইচ্ছাকৃতভাবে সম্পর্কের আরেক ধাপ এগিয়েছে। এসব ভাবতে ভাবতে চাঁদের পরীক্ষার শেষ ঘন্টাটা বেজে গেল। চাঁদের মনটা আজ বেশ ফুরফুরে। সে প্রিয়মের কথা ভাবছে আর মিটিমিটি হাসছে। চাঁদের বাকি প্রশ্নের উত্তরটা আর করা হলো না। সে খাতা জমা দিয়ে মনে মনে বলল, সব প্রশ্নের উত্তর করে কি হবে? একদিন তো পড়াশোনা ছেড়েই দিব। তারপর চাঁদ স্কুল থেকে বেরিয়ে তুয়ার কলেজের সামনে এসে দাঁড়ালো। দুজনে একসঙ্গে বাসায় ফিরবে তাই। প্রিয়মের আব্বু একজন সফল ইঞ্জিনিয়ার। উনি একজন আর্কিটেকচারকে বাসায় এনেছেন। ওনারা একটা রুম সাজানোর জন্য আলোচনায় বসেছেন। বিশেষ করে বাচ্চারা যাতে সহজে আকৃষ্ট হয় সেভাবে রুমটা সাজাবেন ভাবলেন। মূলত এই রুমটা ইচ্ছের জন্য। উনি ইচ্ছেকে বোর্ডিংয়ে নয়, বাসাতে রাখবেন এবং আলাদা রুমে থাকার অভ্যাস করাবেন। রুম দেখে ইচ্ছে যাতে সহজে থাকতে রাজি হয়, তাই ওনার এই পরিকল্পনা, যাতে সংসারের সব দিক ঠিক থাকে। ওনার কথা মতো কয়েকজন মিলে রুম সাজানোর কাজে লেগে গেল। ওইদিকে ইচ্ছে 5টা ড্রেস পরে আর শো করবে না জেদ ধরেছে, কিন্তু
প্রিয়ম বারবার ওকে করতে বলছে, তাই ইচ্ছে রেগে প্রিয়মের চুল খামচে কিল খুশি দিয়ে একাকার অবস্থা করেছে। পরে চানাচুর এনে ইচ্ছেকে শান্ত করিয়ে বাকি শোরটুকু শেষ করা হয়েছে। সারাদিন যে যার ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যায় সবাই বাসায় ফিরেছে। প্রত্যেক সবার আবদারের জিনিসগুলো এনেছে। সবাই একসঙ্গে খেতে বসেছে, কিন্তু সমস্যা বাঁধল দই নিয়ে। প্রিয়মেরও দই খুব পছন্দ, এজন্য প্রত্যেক বড় বড় 2টা দইয়ের নাড় এনেছে, কিন্তু ইচ্ছে প্রিয়মকে দিবে না। প্রিয়মও ছাড়ার পাত্র নয়। এই নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এক পর্যায়ে ইচ্ছে রেগে প্রিয়মের দিকে আঙুল তুলে বলল, প্রিয়ম, তুমি মেলা লঘু মানুষ, আর তুমি একটা খারাপ পেলা। ইচ্ছের কথা শুনে সবাই শব্দ করে হেসে দিল, আর প্রিয়ম মুখ ভেঙচি দিয়ে দই খেতে লাগলো। ইচ্ছের রুমের কাজ এখনো বাকি আছে, তাই রাতে খেয়ে প্রত্যয়ের আব্বুর গল্পের লোভে ইচ্ছেকে ওনার রুমে নিয়ে গেলেন। আর প্রিয়ম রুমে গিয়ে চাঁদকে একটা মেডিসিন খেতে বলল। চাঁদ খাবে না বলতে প্রিয়ম চাঁদের গলা চেপে মুখে মেডিসিন পুরে দিল। তারপর মুখে পানি দিয়ে নাক চিপে ধরল। চাঁদ উপায় না পেয়ে মেডিসিন গিলে নিল। প্রিয়ম তখন বাঁকা হেসে বেডে শুয়ে বলল, আমার কাছে তেরামি করলে মেরে ভূত ছুড়িয়ে দেবো, ফাজিল একটা। চাঁদ শুয়ে প্রিয়মকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কালকে তোমার আদর মেখে আমি সম্পূর্ণ হয়েছি, জানো আমার আর কিছুই চাওয়ার নেই। প্রিয়ম প্রত্যুত্তর করল না, বরং চাঁদকে বাহুডোরে আবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। তখন চাঁদের মুখে হাসি ফুটল। তুয়া প্রত্যয়ের পায়ের পাতার উপর দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আছে। ওর আবদার এখন পুরো রুম জুড়ে এভাবে হাঁটতে হবে। প্রত্যয় বিনা বাক্যে তুয়ার আবদার মেনে নিল। দুজনে কথা বলছে আর হাঁটছে। প্রত্যয়ের কল আসায় প্রত্যয় ফোনে কথা বলছে, আর তুয়া সমানে প্রত্যয়কে কাতুকুতু দিয়ে যাচ্ছে। প্রত্যয় ইশারায় নিষেধ করলেও তুয়া শুনছে না। প্রত্যয় কল কেটে তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, বকতে পারবে না জেনে খুব দুষ্টুমি বেশি করেন, তাই না? তুয়া আহ্লাদি কণ্ঠে প্রত্যয়ের নাক টেনে বলল। কেন বকতে পারি না কেন শুনি? প্রত্যয় হেসে তুয়ার নাক টেনে বলল, কারণ বউ হলো আদরের পায়রা। বউকে বকতে নেই, শুধু আদর দিয়ে সযত্নে বুকে আগলে রাখতে হয়, বুঝলেন? তুয়া হেসে হ্যাঁ বথক মাথা নাড়িয়ে প্রত্যয়ের বুকে মুখ লুকালো। ওদের খুনসুটির মধ্যে ওরা একে অপরের কাছে টানছিল। ঠিক তখন ওদের দরজায় কেউ নক করলো। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। এখন বাজে 12টা 21, আর এই সময় তো কারো আসার কথা না। প্রত্যয় উঠে দাঁড়াতে ইচ্ছে ছোট ছোট হাতে থাবা দিয়ে ডেকে উঠল। পুতুই পুতুই, আমি ডাকছি, দরজা খুলো, আমার তোমার কাছে ঘুমাবো। প্রত্যয় উঠে দাঁড়াতে ইচ্ছে ছোট ছোট হাতে থাবা দিয়ে ডেকে উঠল। পুতুই পুতুই, আমি ডাকছি, দরজা খুলো, আমি তোমার কাছে ঘুমাবো। প্রত্যয় একবার তুয়ার দিকে তাকিয়ে দরজা খুলে দিল। ইচ্ছে একটা পুতুল হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তুয়া শুয়ে থেকে ইচ্ছেকে বলল, ইচ্ছে গল্প শুনলে জলদি আয়, প্রত্যয় আমাদের গল্প শোনাবে। গল্পের কথা শুনে ইচ্ছে দৌড়ে বিছানার কাছে গেল, কিন্তু উঠতে না পেরে বেডশিট ধরে ঝুলতে লাগলো। প্রত্যয় হেসে ইচ্ছেকে বিছানায় উঠিয়ে নিজেও বসলো, কিন্তু বিপত্তি বাঁধল প্রত্যয়কে নিয়ে। তুয়া ইচ্ছে দুজনে প্রত্যয়কে পাশে নিবে, এই নিয়ে দুজনের সমানে ঝগড়া চলছে। প্রত্যয় বসে বসে ওদের ঝগড়া দেখে হাসছে। ওর কাছে বেশ লাগছে দুজনের ঝগড়া। অবশেষে প্রত্যয়কে মাঝখানে রেখে তুয়া ইচ্ছে দুজনই প্রত্যয়ের দুবাহুতে মাথা রাখলো। এবার দুজনের মুখে ফুটলো মিষ্টি হাসি। প্রত্যয় দুজনের কপালে আদর দিয়ে গল্প বলতে লাগলো। এক দেশে এক রাজা ছিল, তার একটা পুতুলের মতো রাজকন্যা ছিল, কিন্তু রাজকন্যা বড়দের নাম ধরে রাখতো, নিষেধ করলেও বাড়ানো শুনতো না। রাজকন্যা একদিন পুকুর পাড়ে বসেছিল, সেই পুকুরের একটা কচ্ছপ রাজকন্যার আঙ্গুল খেয়ে নিয়েছিল। সেদিন রাজকন্যা খুব কেঁদেছিল, তারপরেও রাজকন্যা বড়দের নাম ধরে রাখতো, কারোর কথা শুনতো না। রাজকন্যার ব্যবহারে কচ্ছপটা খুব রেগে ওর পুরো হাত খেয়ে নিয়েছিল। এতটুকু বলে তুয়া প্রত্যয় ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে ছলছল চোখে ওর হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তুয়া অবাক হয়ে ইচ্ছেকে জিজ্ঞাসা করলো, কিরে তুই কাঁদছিস কেন? আমার হাত কুচুপ খেয়ে নিব। প্রত্যয় হেসে ইচ্ছেকে জড়িয়ে ধরে বলল, এছেমনি তুমি আর বড়দের নাম ধরে রেখো না, তাহলে কচ্ছপ তোমার হাত খাবে না।
ইচ্ছে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে কান্নারত কণ্ঠে বলল। প্রত্যয়, তোমাকে কি বলে ডাকবো? প্রত্যয় হেসে ইচ্ছেকে ওর বুকের উপর শুইয়ে বলল। তোমার যেটা ডাকতে ইচ্ছে করে। ইচ্ছে গালে হাত দিয়ে ভেবে বলল। আচ্ছা, আমি পরে তোমাকে বলবো। তারপর প্রত্যয় মজার একটা গল্প বলতে লাগলো। গল্প শুনতে শুনতে তুয়া আর ইচ্ছে দুজনেই ঘুমিয়ে গেল। কয়েকদিন পর ইচ্ছেকে স্কুলে ভর্তি করানো হবে। ওর আদরে ডাক শুনতে ওর ভালো লাগে, কিন্তু বাইরের কোনো পরিবেশে সবাই ভালো চোখে দেখবে না। ইচ্ছে বড় হবে, এখন থেকেই ওর ভুলগুলো ধরিয়ে দিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।